হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছো। গতকাল অর্থাৎ 12/9/2025 এই তারিখে হয়ে যাওয়া এডুকেশন পরীক্ষার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা, অর্থাৎ কোশ্চেন পেপার তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরটাও আমরা আজ আলোচনা করব, যার মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষায় কত নাম্বার পেতে পারবে সেটাও তোমরা জেনে নিতে পারবে। তোমরা একটা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের ঠিক হয়েছে সেগুলো টিক দাও আর নিজেদের মার্কস নিজেরাই জেনে নাও। অনেক মানে বই, ইন্টারনেট সমস্ত জায়গা সার্চ করে অন্যান্য বইগুলোকে পড়াশোনার মাধ্যমে প্রত্যেকটা উত্তরকে যাচাই করার চেষ্টা করেছি। ঠিক আছে? তো উত্তরগুলো কিন্তু একদম সঠিক হওয়ার চান্স 100%। তো যাই হোক, চলো আলোচনা শুরু করি। ১ নম্বর প্রশ্নটি রয়েছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো? এর উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, কোন কমিশন বহুমুখী বা মাল্টিপারপাস বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? মাল্টিপারপাস স্কুলের যে সুপারিশ সেটা করেছিল মুদালের কমিশন। এইটা। ৩ নম্বর প্রশ্নে রয়েছে, ত্রিভাষা সূত্রর কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিল? এখানে যে কমিশনগুলো দেওয়া হয়েছে কোনোটাই হবে না, এটা হবে কোঠারি কমিশন। ঠিক আছে? অন্যান্য অপশনগুলো হবে না। ৪ নম্বর প্রশ্নে রয়েছে, শিক্ষা কমিশন ১৯৬৪-৬৬ প্রস্তাবিত শিক্ষা কাঠামো। এটা হবে এটা বিটা। বি এর দাগের যে অপশন এটা হবে ১০, ২, ৩। নেক্সট প্রশ্ন। ৫ নম্বর প্রশ্নে রয়েছে, অপারেশন ব্ল্যাকবোর্ড কার সঙ্গে যুক্ত? এটা হবে প্রাথমিক শিক্ষা। ঠিক আছে? ৬ নম্বর প্রশ্নে আছে, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে সংশোধিত কাঠামোটি হলো? এটা বি এর দাগের অপশন হবে। ঠিক আছে? এটা বি এর দাগের অপশন হবে। তো আমি এখানে একটু বলে দিই, এখানে ৫ বলতে অঙ্গনওয়াড়ি ৩ বছর, তার সঙ্গে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। তারপরে ৩ বছর তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তারপরে ৩ বছর ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তারপরে ৪ বছর নবম, দশম, একাদশ, দ্বাদশ। ঠিক আছে? এর ৭ নম্বর প্রশ্নে রয়েছে, ডিআইইটি প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল? এটা হবে ১৯৮৬ সালে জাতীয় শিক্ষানীতিতে। ঠিক আছে? তারপরে রয়েছে ৮ নম্বর প্রশ্ন, সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে বলা হয়? এটা উল্লম্ব সাম্যাবস্থা হবে। ঠিক আছে? ভিন্ন ভিন্ন অর্থনীতির কথা বলেছে যেহেতু উল্লম্ব সাম্যাবস্থা হবে। যদি একই অর্থনৈতিক স্তরের কথা বলতো তাহলে অনুভূমিক হতো। তো যাই হোক, এটা এরকম। ৯ এর দাগের প্রশ্নে রয়েছে, দুটি স্তম্ভ মেলাতে বলেছে। ২১ এতে শিক্ষার অধিকার আইনের কথা বলা হয়েছে অবশ্যই। এখানে ২১ এতে মানে আইসি হবে। এখানে আইসি কোনটাতে আছে দেখো, আইসি কেবল সিতেই আছে, তাহলে সি দাগের অপশনটাই ঠিক হবে। এখানে আইসি আইআইডি অর্থাৎ হচ্ছে ৩৩৮ নম্বর ধারাতে তপশিলি জাতি উপজাতির কথা বলা হয়েছে। ৩ নম্বরে বলা হয়েছে তোমার সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অধিকারের ক্ষেত্রে কোনো নাগরিককে বঞ্চিত করা যাবে না। তো যাই হোক, মোটামুটি ৯ দাগের অপশন সি। এরপর ১০ দাগে, ইডব্লিউএস শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হবে। ৮ লক্ষ টাকার মধ্যে থাকবে, বেশি হবে না। ঠিক আছে? ৮ লক্ষ টাকা বা ৮ লক্ষ টাকার কম হবে। ১১ নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে দেখি। মাতৃভাষাই মাতৃদুগ্ধ, এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১২ নম্বর প্রশ্নে রয়েছে, নৈতালিম শিক্ষা প্রবর্তন করেন মহাত্মা গান্ধী। নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? ভারত পথিক, এটা নেতাজি সুভাষচন্দ্র বসু লেখা। ১৪ নম্বর প্রশ্নের উত্তর হবে, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। ১৫ নম্বর প্রশ্নে রয়েছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এটা বলেছেন স্বামী বিবেকানন্দ। এটা আমরা সকলেই জানি প্রায়। ১৬ নম্বর প্রশ্নে রয়েছে, ল্যাবরেটরি স্কুল, এটা অবশ্যই জন ডিউ হবে।
17 নম্বর প্রশ্ন রয়েছে স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি, মানে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। একথা বলেছেন জন ডিউই। 18 নম্বর প্রশ্ন রয়েছে নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন রুসো। 19 নম্বর প্রশ্ন রয়েছে, আচ্ছা এটা মেলাতে বলেছে, এমিল রুসো হবে শ্রীনিকেতন রবীন্দ্রনাথ, মানে এ সি, আর 3 নম্বরটা যাবে এ তে। এই দেখো 3 নম্বরে এ সি, আর এরকম কোনোটাতে নেই, তাই না? তাহলে এই অপশনটা ঠিক হবে। 20 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921, রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। 21 নম্বর প্রশ্নে রয়েছে CWSN, চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এস হবে শেষে, বির অপশন ঠিক আছে। 22 দাগে রয়েছে লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেয়। স্টাইলাস মানে আমরা জানি যে স্টাইলাস এই ডট দেওয়ার যে পেনটা, সেটা দৃষ্টিহীন মানে অন্ধ শিশুরাই নেয়। 23 নম্বর প্রশ্নে রয়েছে সম্পূর্ণ বধির শিশুরা কত ডেসিবেলের শব্দ শুনতে পায় না। এখানে যে অপশনগুলো রয়েছে 60 ডেসিবেলের উপরে তো শব্দ শুনতে পায় না, পায় না, 70 ডেসিবেলের শব্দও কিন্তু ওরা শুনতে পায় না। ওরা কোনো প্রায় 100% শব্দ ওরা শুনতে পায় না, ঠিক আছে? ওদের যে বধিরতার পরিমাণ, ওরা 100% শব্দই ওরা শুনতে পায় না। তো সেই জায়গায় অপশন ডি করবে। 24 দাগে যে প্রশ্ন শিখন অক্ষমতা শব্দটির জনক হলেন, এটা স্যামুয়েল আলেকজান্ডার কার্ক, তিনি এটা ব্যবহার করেন প্রথম। 25 নম্বর প্রশ্ন রয়েছে ভারতে প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয়? এটা বোম্বাইতে হবে। বোম্বাইতে মাজাগাঁও না মাঝগাঁও এইরকম একটা জায়গায় প্রথম তৈরি হয় 1884-তে। তবে 1872-এ একটা বিদ্যালয় তৈরি হয় বোম্বাইতেই, তবে সেটাকে ধরা হয় না। এই বোম্বাইতে এই 1884-তে যেটা তৈরি করা হয় সেটাকেই ধরা হয় প্রথম। তো যাই হোক এটাই। নেক্সট প্রশ্ন 26 দাগে কি রয়েছে দেখো, এটা মেলানো, এটা আমরা সবাই জানি। তবে এখানে এটা আমি দেখেছি আগে, এখানে অপশানে কিছু গোলমেল মানে তালগোল রয়েছে আর কি। লেখার সমস্যা মানেই আমার ডিসক্যালকুলিয়াতে যাবে, সরি, ওহো, লেখার সমস্যা মানে আমার যাবে ডিসগ্রাফিয়াতে, গাণিতিক সমস্যা যাবে ডিসক্যালকুলিয়াতে, ভাষাগত সমস্যা ডিসপ্রাক্সিয়াতে, সূক্ষ্ম সঞ্চালন ক্ষমতা এটাই পড়ে আছে, আর কিছু নেই। তো এইরকমের কোনো অপশান নেই, বিতে কিছুটা মিল আছে, সেজন্য তোমরা বি যারা করেছো তারা যদি প্রশ্ন ভুল হয় তো ওখানে পুরো নাম্বার পাবে। 27 নম্বর প্রশ্নে রয়েছে অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করে? এটা শব্দ বধিরদের জন্য, ওটা দিয়ে শব্দের তরঙ্গ, শব্দকে বিশ্লেষণ করা ইত্যাদি ইত্যাদি করা যায়। 28 দাগে রয়েছে কোন বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? ছোট অক্ষরের বই, দৃষ্টিহীনরা তো পড়তে পারে না, তাই না? তারা তো দেখতে পায় না। 29 নম্বর দেখো নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূলনীতির মধ্যে পড়ে না? এখানে এটা একটা কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে? সকল শিক্ষার্থী শিখতে পারে এটাকে অবশ্যই স্বীকার করে। দেখো বৈচিত্র্য একটি সম্পদ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বৈচিত্র্যকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়, বৈচিত্র্যটাকেই কাজে লাগানো হয়। তো সেই জায়গায় আমার মনে হয় বিটাও হবে, মানে বিটাও হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যেই পড়ছে। আর তারপরে রয়েছে এই লাস্টের অপশনটা দেখো, সকল শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা অংশগ্রহণের অধিকার আছে, মানে প্রত্যেক শিক্ষার্থীর তাদের চাহিদা অনুযায়ী শিক্ষা দিতে হবে, এটাও হবে। আমার মতে সেটাই হচ্ছে না, এই কারণে না বলতে চাইছি যে শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে পৃথক করা উচিত। দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রত্যেককেই তাদের চাহিদা অনুযায়ী শিক্ষাদানের কথা বলা হয়, আর এখানে পৃথকীকরণটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। তো সেই জায়গায় আমার মনে হয় অপশন সি হবে। তো যাই হোক এটা একটা কনফিউশন, মানে ডাউট রয়েছে এখানে, একটু হলেও ডাউট রয়েছে। আচ্ছা 30 নম্বর প্রশ্নে দেখো নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয়? এটা
সামাজিক যোগাযোগেতে অসুবিধা তাদের মধ্যে থাকে, পুনরাবৃত্তিও তাদের মধ্যে লক্ষ্য করা যায়, আত্মনিয়ন্ত্রণের অসুবিধা এটাও তাদের মধ্যে লক্ষ্য করা যায়। দেখো, সে সমাজের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, সে কোনো একটা কাজ বারবার করছে, ঠিক আছে, তাকে কিছু বলতে চাইলে সে বারবার একই কথা বলছে, তার মানে তো সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই না? এর মধ্যেই তো ঢুকে আছে এ দুটো। তো সেই জন্য আমার মনে হয়েছে অপশন সি হবে, ঠিক আছে। 31 নম্বর প্রশ্নে দেখো, ইউইই এর পুরো নাম কি? এটা অপশন বি হবে, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। সার্বজনীন, ওই যে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীনকরণ। 32 নম্বর প্রশ্নে রয়েছে, ডেলার্স কমিশন গঠন করেছিল ইউনেস্কো। অবশ্যই ইউনেস্কো। 33 নম্বর প্রশ্নে রয়েছে, নিচের কোনটি ডেলার্স কমিশনের রিপোর্টের স্তম্ভের অন্তর্ভুক্ত নয়? আচ্ছা, এটা অপশন ডি হবে, সুস্বাস্থ্যের জন্য শিখন, এটা অন্তর্ভুক্ত নয়। 34 নম্বর প্রশ্নে রয়েছে, কোন আন্তর্জাতিক সম্মেলন এডুকেশন ফর অল কর্মসূচিটি, আচ্ছা, কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিটি গৃহীত হয়েছিল? এটা সি হবে, অপশন সি, থাইল্যান্ডের জমতিয়ান এই জায়গাটাতে, এটা সম্ভবত 1990-তে, ঠিক আছে। 35 নম্বর প্রশ্ন রয়েছে, ডেলার্স কমিশনের প্রতিবেদনটির নাম? এটা অপশন বি হবে, শিখন, অর্থাৎ লার্নিং দ্য ট্রেজার উইথিন, এটা ছিল একটি অন্তর্নিহিত সম্পদ, শিখন একটি অন্তর্নিহিত সম্পদ। 36 নম্বর প্রশ্নে রয়েছে, আরটিই অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট কার্যকরী হয় কবে? বলেছে কার্যকরী 2009 হবে না, এটা হচ্ছে চালু হয়, মানে এটা হচ্ছে পাস হয় এরকম একটা ব্যাপার, কিন্তু কার্যকরী হয় এইটা, এইটা হবে সঠিক উত্তর, এটা না। এরপর 37 নম্বর প্রশ্নে রয়েছে, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক? এটা অবশ্যই মার্টিন সেলিগম্যান হবে। 38 নম্বর প্রশ্নে রয়েছে, সেলিগম্যানের পারমা মডেলে এ শব্দটির অর্থ কি? অ্যাকমপ্লিশমেন্ট, বি হবে অ্যান্সার, সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্নে রয়েছে, কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য? ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, তাহলে ইতিবাচক ব্যক্তি অবশ্যই আশা করতে পারে, এইটা হবে, হতাশা, নিরাশা, উদ্বিগ্নতা এগুলো থাকবে না, একদম ইতিবাচক ব্যক্তির মধ্যে। লাস্ট প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, 40 নম্বর প্রশ্নটিতে রয়েছে, নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির উপাদান নয়? এটা একটু দেখো, একটু ইংরেজিতে দিয়ে দিয়েছে, মানে একটু মানে চমকে দেওয়ার জন্য, কিন্তু কোনো ব্যাপার না, এটা হচ্ছে ইতিবাচক ব্যক্তির মানে কোনটা উপাদান নয়? দৃঢ় সামাজিক সংযোগ, এটা অবশ্যই হবে। নিয়মিত শরীরচর্চা একজনকে অবশ্যই করতে হবে ইতিবাচক মানসিকতা তৈরি করার জন্য। আর্থিক নিরাপত্তা অবশ্যই তার থাকা দরকার, আর্থিক নিরাপত্তা। ক্রমাগত ভয় এবং উদ্বেগ, যে হচ্ছে উপযুক্ত ব্যক্তি হবে বা ইতিবাচক মনের অধিকারী হবে, মানসিকতার অধিকারী হবে, তার মধ্যে কিন্তু ক্রমাগত ভয় আর উদ্বেগ থাকবে না, এই জন্য এটা হবে। আশা করবো যে তোমরা প্রত্যেকটা উত্তর দেখতে পেলে, এবং এরপর তোমাদের একটাই কাজ, তোমরা কে কত পেলে সেটা একটু জানিয়ে দাও। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।